নতুন বছরকে বরণ করে নিতে যে সমস্ত অনুষঙ্গগুলো থাকে সবচেয়ে বড় আয়োজন মঙ্গল শোভাযাত্রা। সেই মঙ্গল শোভাযাত্রা একেবারে শুরুর লগ্নে এখন হাঁটি হাঁটি পা পা করে কিছুক্ষণের মধ্যে মঙ্গল শোভাযাত্রা পুরো মাত্রায় শুরু হয়ে যাবে। এই পুরো মঙ্গল শোভাযাত্রা জুড়ে আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন স্থানে। আমরা শুরুতেই যাচ্ছি নুরে আলমের কাছে, তিনি আছেন একেবারে মঙ্গল শোভাযাত্রার অগ্রভাগে, সেখান থেকে জানাবেন তিনি। নুরে আলম, এই মুহূর্তে চারুকলার যে মঙ্গল শোভাযাত্রা সেটির কোন পর্যায়ে রয়েছে, সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয় এবং এই শোভাযাত্রাটি এই মুহূর্তে রয়েছে শাহবাগ মোড়ে। আমি সেই চিত্রটি একটু দর্শকদেরকে দেখাতে চাই। আমরা দেখেছি যে সকাল ৬টা থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে অবস্থান নিচ্ছে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। এই মঙ্গল শোভাযাত্রাটি এই চারুকলার শিক্ষক এবং শিক্ষার্থীরা এই মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে দীর্ঘদিন ধরে। তারা বলতে গেলে এই মার্চের 23 তারিখের পর থেকে এই মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তারই চূড়ান্ত পরিণতি আজকের এই তাদের কষ্টের ফসল আজকের এই মঙ্গল শোভাযাত্রা। আমরা এখানে দেখছি যে বাংলা সংস্কৃতির বিভিন্ন বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে, নানা রূপকের মাধ্যমে, নানা ভাস্কর্যের মাধ্যমে এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানে আসা বিভিন্ন মানুষের সাথে। আমি দেখেছি যে গাজীপুর থেকে পর্যন্ত এখানে মানুষ এসেছে এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে। তারা বলছে যে সামনের দিনের বাংলাদেশ যাতে অসাম্প্রদায়িক হয়, অসাম্প্রদায়িক চেতনায় যাতে এই বাংলাদেশের মানুষ বাস করতে পারে, সকল ধর্ম বর্ণের মানুষ একসাথে মিলেমিশে বাস করতে পারে, সেই কামনাই করছে তারা। তারা বলছে এই বাংলার মাটিতে যাতে কোনো সাম্প্রদায়িকতার থাবা না বসতে পারে, সেটি যাতে এই পয়লা বৈশাখের চেতনা হয়। আমরা দেখেছি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে। আমরা দর্শকদেরকে সেই চিত্রটি একটু দেখাচ্ছি। এই মুহূর্তে মঙ্গল শোভাযাত্রাটি শাহবাগ মোড়ে অবস্থান করছে। এই শাহবাগ মোড় থেকে এই শোভাযাত্রাটি শিশু মেলার সামনে দিয়ে তারপরে টিএসসি হয়ে আবার চারুকলায় এসে শেষ হবে বলে আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি। এবং এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে শোভাযাত্রার একেবারে সামনে পুলিশ, সোয়াত বিশেষ পুলিশের যে বিশেষ বাহিনী, সেই সোয়াদের সদস্যরাও এখানে আছে। তারপরেই রয়েছে গোয়েন্দা পুলিশের একটি দল, তারপরে পুলিশের সদস্য এবং সবার সামনে রয়েছে র্যাবের টহল দল। সব মিলিয়ে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই মঙ্গল শোভাযাত্রাটি এগিয়ে চলছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে, সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সবাইকে সচেতন থাকতে হবে যাতে নির্বিঘ্নে দেশের মানুষ এই পয়লা বৈশাখ উদযাপন করতে পারে, উৎসব ঘন পরিবেশে পয়লা বৈশাখ উদযাপন করতে পারে। যেহেতু পয়লা বৈশাখের অন্যতম সেরা আকর্ষণ এই মঙ্গল শোভাযাত্রা, তাই এটিকে ঘিরেও দীর্ঘদিন ধরেই তাদের পরিকল্পনা ছিল। এবং আমরা দেখেছি যে পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং সেখানে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি সকাল 6টা থেকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে যে কোনো মানুষ এখানে আসতে পারছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং অংশ নিচ্ছে। এবারের পয়লা বৈশাখের মূল প্রতিপাদ্য মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই প্রতিপাদ্য নিয়ে এই মঙ্গল শোভাযাত্রাও এগিয়ে চলছে এবং তারা বলছে যাতে সম্মানের সাথে এই বাংলার মাটিতে তারা বসবাস করতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা দেখেছি যে অনেকে পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে। আমরা বাচ্চাদেরও দেখেছি, অনেকে তাদের শিশুদের নিয়ে এসেছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেন আপনারা এই আজকের এই ছুটির দিনে এখানে এত দূর থেকে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলেন। তারা বলছে যে তাদের বাচ্চাদের সাথে একদম শৈশবকাল থেকে বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলা ভাষার যে সংস্কৃতি, সেটি যাতে তারা বুঝতে পারে, সেটার জন্যই তারা এখানে বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী অনিমেষ কর। আমরা একটু তার কাছে শুনবো, তিনি রয়েছেন চারুকলার সামনে, তার ওখানকার অবস্থা কি, আমরা একটু তার কাছে চলে যাব। চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রাটি ঠিক 9টার সময় শুরু হয়েছে এবং এখনও মঙ্গল শোভাযাত্রা চারুকলার এই প্রান্তে একটি পাশ রয়ে গেছে, আর একটি পাশ শাহবাগ প্রান্ত অতিক্রম করেছে। আমরা সেটি একটু দেখাতে চাই। এই
চারুকলার মঙ্গল শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে চারুকলার সামনে একেবারেই সব শেষে আছে বাঘ এবং বকের যেই প্রতীকটি, অর্থাৎ বাঘের মুখে কাঁটা ফুটেছে, বক সেটি সেই কাঁটাটি তুলে ধরছে। তার সামনে ট্যাপা পুতুল এবং তার সামনে বক, তারও সামনে পুতুল এবং ঘোড়া, এবং সব শুরুতে রয়েছে একটি কলসের উপরে দুটি পাখি আকাশের দিকে ডানা মেলে বসে আছে, এরকম একটি প্রতীক। অর্থাৎ এই প্রতীকগুলির মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরতে চাচ্ছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ যেন একটি সহনশীল বাংলাদেশ হয় সেটি প্রার্থনা করা হচ্ছে। সব শেষের যেই প্রতীকটি রয়েছে একটি বাঘের গলা থেকে বক কাটা তুলছে, এটি হচ্ছে যেই 8টি প্রতীক রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় করে এটি তৈরি করা হয়েছে। মূলত এর মধ্য দিয়েই মূলত বক এবং বাঘের পাশাপাশি সহাবস্থান সাধারণত সম্ভব না, কিন্তু বাঘও যখন বিপদে পড়েছে তখন বক তার মুখ থেকে কাঁটা তুলে তাকে রেহাই দিচ্ছে। অর্থাৎ এই রকম ভাবেই যেন বাংলাদেশের মানুষ একে অপরের বিপদে এগিয়ে আসে এবং শান্তি সৌহার্দ্যের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যায়। আমাদের দুঃখ থাকবে, জীবনে বঞ্চনা থাকবে, নানা ধরনের অসঙ্গতি থাকবে, কিন্তু সেটি অতিক্রম করে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, নববর্ষে এই প্রার্থনাই করছেন এখানে এই মঙ্গল শোভাযাত্রায় যারা এসেছেন। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র শিক্ষকেরা এই মঙ্গল শোভাযাত্রাটি আনন্দ শোভাযাত্রা নামে শুরু করেছিল। কয়েক বছর পর সেটি মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত হয় এবং তারপর কিন্তু এটি বাংলাদেশের অন্যতম নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে এবং 2016 সালে এটি ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক অধরা অস্পর্শ ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে এবং তারপর থেকে গত 2 বছরে দেখেছি আমরা এর বর্ণাঢ্যতা কিন্তু অনেক বেড়েছে। যদিও এই মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে প্রথম খোঁজ পাওয়া যায় 1986 সালে যশোরে এটি বের হয়েছিল, তার আদলে 1989 সালে ঢাকার চারুকলা ইনস্টিটিউট, এবং সেখান থেকে আজকের এই 30 বছরের পদযাত্রায় বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে বিভিন্ন উপজেলা পর্যন্ত এই মঙ্গল শোভাযাত্রা এখন হয় এবং একই সঙ্গে ছায়ানটের যেই সাংস্কৃতিক আয়োজনটি সকালবেলা একেবারে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় সেটি শেষ হবার পরপরই কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। এটি 8:30টার দিকে শেষ হয়েছে এবং 9টার দিকে এই মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়েছে। মঙ্গল শোভাযাত্রার একটি প্রান্ত এখনও চারুকলা ইনস্টিটিউটের সামনে এবং পাবলিক লাইব্রেরির ওই প্রান্তে দেখা যাচ্ছে এবং আরেকটি প্রান্ত কিন্তু শিশু একাডেমি পর্যন্ত, শিশু পার্ক পর্যন্ত পৌঁছে গেছে এবং শিশু পার্ক থেকে সেখান থেকে আবার এই মঙ্গল শোভাযাত্রাটি ঘুরে ফুলের দোকানগুলির সামনে দিয়ে টিএসসি হয়ে রাজু ভাস্কর্য হয়ে আবার চারুকলায় এসে শেষ হবে। এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করতে প্রায় 1 মাস ধরে সারা দিন রাত পরিশ্রম করেছেন চারুকলার ছাত্র শিক্ষকের এবং গতকাল আমরা দেখেছি যে তারা কিন্তু এই বৃষ্টির মধ্যেও এই মঙ্গল শোভাযাত্রাটি যাতে প্রতীকগুলি নষ্ট না হয়ে যায় সেজন্য উপরে শেড এর আগেই নির্মাণ করা হয়েছিল, সেই শেডের মধ্যে পলিথিন দিয়ে ঢেকে রেখে এই প্রতীকগুলোকে তারা রক্ষা করেছে এবং আজকে সকালেও এসে আমরা দেখেছি যে এই প্রতীকগুলো নিয়ে তারা শেষ কাজ করছে, কিছু ফিনিশিং যেই কাজগুলি তাদের ছিল। এখন এই মঙ্গল শোভাযাত্রাটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেকে এসেছেন। আমরা দেখেছি যে অনেক দূর দূরান্তের জেলা থেকে এখানে এসেছেন শুধুমাত্র পয়লা বৈশাখে ঢাকায় এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবার জন্য, এই আনন্দযজ্ঞের সামিল হবার জন্য। এই মঙ্গল শোভাযাত্রা থেকে মূলত একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উদার মানুষ সম্পন্ন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানানো হচ্ছে। চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত যেই লোকজ ঐতিহ্যগুলি হারিয়ে যাচ্ছিল যখন থেকে চারুকলার এই আয়োজনটি বর্ণাঢ্যভাবে হওয়া শুরু করেছে তখন থেকে কিন্তু তারা চেষ্টা করছিলেন সেই লোকজ ঐতিহ্যগুলির সেই মোটিভগুলিকে তুলে আনতে। এখান থেকে যেই মুখোশগুলি হয় সেই মুখোশের মধ্য দিয়ে যেই পেইন্টিংসগুলি এখান থেকে বিক্রি হয় সেই পেইন্টিংসের মধ্যে বাংলাদেশের নতুন যেই অগ্রযাত্রা সেগুলি তারা তুলে ধরতে চেয়েছেন এবং এখানে মূলত চারুকলা ইনস্টিটিউট কিন্তু কোনো ধরনের অনুদান বা কোনো ধরনের স্পন্সর কোনো জায়গা থেকে তারা নেয় না। তারা মূলত এখানে যারা এই মুখোশগুলি তৈরি করে, যেই শিল্পকর্মগুলি তৈরি করে, এগুলি বিক্রি করে যেই অর্থ পাওয়া যায় সেই অর্থ দিয়েই কিন্তু তারা এই বড় ধরনের কর্মযজ্ঞটি নির্বাহ করে এবং এর মধ্য দিয়ে এটি তারা প্রকাশ করতে চায় যে সারা দেশের মানুষের এখানে অংশগ্রহণ আছে। সেই অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে এখান থেকে যেই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলি তারা কিনে নিয়ে যায় অল্প অল্প অর্থের মধ্যে দিয়ে, সেই অর্থের দিয়েই কিন্তু এই বিশাল একটি কর্মযজ্ঞের মূল অর্থের যোগান হয়।
এর মধ্যে বাংলাদেশের বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়াই এর লক্ষ্য। বাঙালি সংস্কৃতি কিন্তু হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি অথবা সম্রাট আকবরের আমল থেকে যেই খাজনা আদায়ের সুবিধার্থে বাংলায় এই ফসলি সন প্রচলন করা হয়, সেটির মূল আয়োজনের উৎস ছিল একটি খাজনা আদায় করা এবং ঋতুভিত্তিক সংস্কৃতির প্রবর্তন করা। সম্রাট আকবর তার সভায় যেই জ্যোতিষবিদরা ছিল তাদেরকে দিয়ে এই বাংলা এই নববর্ষের এই পঞ্জিকাটি করেছিলেন। নববর্ষের আরেকটি অনুষঙ্গ হালখাতা। এই নববর্ষে নতুন যারা ব্যবসায়ী তারা কিন্তু হালখাতাও শুরু করে, অর্থাৎ গত বছরের যেই বাকি ছিল, গত বছরের যেই ধার দেনা ছিল সেগুলি পরিশোধ করে যান তাদের যে গ্রাহকরা এবং তাদেরকে মিষ্টি মুখ করান ব্যবসায়ীরা। সেটিও নববর্ষের একটি অন্যতম অনুষঙ্গ। সেই সব অনুষঙ্গগুলি কিন্তু স্মরণ করিয়ে দেওয়া হয় এই নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে, ছায়ানটের বর্ষবরণের মধ্য দিয়ে, চারুকলার এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এই মঙ্গল শোভাযাত্রায় বাড়ির একেবারে ছোট্ট শিশুটিকে নিয়ে তার মা বাবা এসেছে, বৃদ্ধরাও এখানে সামিল হয়েছে তাদের ছেলে মেয়ে নাতি নাতনি সহযোগে। অর্থাৎ একটি সব পরিবারের সবাই মিলে যে বন্ধনটি, সেই বন্ধনটিও যেন আরও দৃঢ় হয় এবং অনেকেই দেখছি যে বন্ধু বান্ধব মিলে ছোট ছোট ভাগেও কিন্তু এসেছে। একটি সাংস্কৃতিক সংগঠনকে দেখতে পেলাম, তাদের নাম উৎস। তারা নিজেরা কিন্তু ঢোল করতাল এগুলি বাজিয়ে তাদের একটি ব্যানার নিয়ে তারাও এই মঙ্গল শোভাযাত্রার পেছনে একটি অংশ হিসেবে তারাও করছেন। অর্থাৎ পারিবারিকভাবে যেমন অনেকে এসেছেন, তেমনি সাংগঠনিকভাবেও কিন্তু অনেকে এসেছেন। এভাবেই এই মঙ্গল শোভাযাত্রাটি এগিয়ে যাচ্ছে। মঙ্গল শোভাযাত্রার সবশেষে আমরা দেখতে পাচ্ছি যে বকের প্রতীকটি কিন্তু এখনও চারুকলা সংলগ্ন যেই পাবলিক লাইব্রেরির কাছাকাছি রাস্তায়, সেই কাছাকাছি রাস্তায় ট্যাপা পুতুল এবং বকটি দেখতে পাচ্ছি। আর একটু সামনে শাহবাগের প্রান্তে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঘের গলায় যেই কাটা ফুটেছে সেই কাটাটি তুলতে যাচ্ছে যে বক, সেই প্রতীকটিকে দেখতে পাচ্ছি শাহবাগ প্রান্তে। আমার এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে এখানে কিন্তু নানা ধরনের পণ্য নিয়েও অনেকে সামিল হয়েছেন, যেমন বাঁশি, ছোট ছোট ডুগডুগি, হাত পাখা, এইগুলির বিক্রিও কিন্তু কম না। একটু পাশেই টিএসসি এবং তার একটু পাশেই কিন্তু বাংলা একাডেমি, সেখানেও কিন্তু নানা ধরনের মেলার আয়োজন হচ্ছে। বাংলা একাডেমিতে লোকজ মেলার আয়োজন হচ্ছে, সেখানেও নানা ধরনের লোক সংস্কৃতির উপাদান দেখা যাচ্ছে এবং সেখানে নাগরদোলা রয়েছে, সেখানেও অনেকেই সামিল হচ্ছেন সেসব জায়গায়। এবং এই আজকে বেশ আবহাওয়াটা বেশ ভালো, কালকে রাতে বেশ ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু আজ সকাল থেকেই রৌদ্র করোজ্জ্বল একটি সকাল। এই সকালেই কিন্তু সবাই এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে নানাভাবে এই টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বরের নানা জায়গায় কিন্তু প্রত্যেকে অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো রয়েছে। মঙ্গল শোভাযাত্রার একেবারে পেছনের দিকেই পুলিশের একটি বড় দল তারাও রয়েছে এবং মঙ্গল শোভাযাত্রার সামনের দিকেও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা, নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন জায়গায় তারা রয়েছেন। অর্থাৎ এই মঙ্গল শোভাযাত্রায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেটি নিশ্চিত করা হচ্ছে। এবারের বাংলাদেশের এই বর্ষবরণের এই আয়োজন দেখতে ভুটানের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ঢাকায় এসেছেন এবং তিনি সকালে সুরের ধারার যেটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগারগাতে অনুষ্ঠিত হচ্ছে সেখানে তিনি সকালবেলায় সামিল হয়েছেন। অর্থাৎ এই যে বাংলাদেশের নববর্ষ, এই নববর্ষের নানা মাত্রিকতা ঢাকায় যতভাবে উদযাপিত হয় আর কোথাও কিন্তু এত বড় করে নববর্ষ উদযাপিত হয় না। আমি ভারতে কলকাতায় নববর্ষ উদযাপন উপভোগ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানেও কিন্তু নববর্ষের এরকম বর্ণিল আয়োজন আমরা কোথাও দেখতে পাইনি। ছোট ছোটোভাবে আয়োজন অনেক পাড়া মহল্লায়, অনেকে ব্যক্তিগতভাবে ঘরে ঘরে হয়, কিন্তু কেন্দ্রীয়ভাবে এই রকম নববর্ষের আয়োজন কিন্তু ঢাকার এটি একটি অনন্য বৈশিষ্ট্য ধারণ করেছে, যা এখন সারা বিশ্ববাসীর একটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক বিদেশিরাও এটি দেখতে এসেছেন, যারা বিভিন্ন ঢাকায় বিভিন্ন কর্মসূত্রে বিভিন্নভাবে আছেন, তারা যেমন আছেন তেমনিভাবে শুধুমাত্র এটি দেখার জন্যই কিন্তু অনেকে এসেছেন। আমাদের আরেক সহকর্মী শাহরিয়ার অনির্বাণ, সে রয়েছে শাহবাগের কাছাকাছি প্রান্তে এবং আমরা এখন শাহরিয়ার অনির্বাণের কাছে যেতে চাই। অনির্বাণ, আপনি কি দেখতে পাচ্ছেন জানান। অনিমেষ, ঠিক ৯টার সময় যে মঙ্গল শোভাযাত্রাটাই শুরু হয়েছিল সেটি কিন্তু এখন ঢাকা ক্লাব হয়ে সামনে শিশু পার্ক দিয়ে ঘুরে এখন আবার
শাহবাগ মুখ হয়ে আসছে। তো এরই মাঝখানে আমরা দেখেছি যে চারুকলার সামনে আরও বেশ কিছু মোটিভ রয়েছে যেগুলো এখনো বেরোয়নি, অর্থাৎ বেশ কিছু বৈদ্যুতিক তার রয়েছে, সে তারের কারণে এই মোটিভগুলো বের হতে সমস্যা হচ্ছে। তো সেই প্রতিকৃতিগুলো বেরোতে একটু সময় লাগবে, যার কারণে এই মঙ্গল শোভাযাত্রায় কিছুটা ছেদ পড়েছে। প্রথম অংশ বা প্রথম ভাগের যে অংশটুকু ছিল সেই ভাগটা কিন্তু এই যে রুটটি রয়েছে সেই রুট ধরে এখন ঘুরে এসে শিশু পার্কের সামনে থেকে ঘুরে এসে এখন শাহবাগ মুখ হয়ে এটি রাজু ভাস্কর্য মুখ যাবে এবং রাজু ভাস্কর্য থেকে ঘুরে এসে আবার চারুকলায় এসে এই শোভাযাত্রাটি শেষ হবে। আপনাকে একটি বিষয় বলে রাখি, এবার কিন্তু গত কয়েক বছরের তুলনায় বা বিগত সময়ের তুলনায় কিন্তু মঙ্গল শোভাযাত্রায় অর্থাৎ দেশীয় যারা অংশগ্রহণ করেন তার পাশাপাশি বিদেশিদের অংশগ্রহণ কিন্তু এবার বেশ চোখে পড়ার মতো পড়েছে। আমরা দেখেছি যে ইউরোপ থেকে, অর্থাৎ আমাদের ইউরোপ থেকে ইতালি এবং চেক রিপাবলিক, সুইডেন থেকে আমরা বিভিন্ন বেশ কিছু প্রতিনিধি বা নাগরিকদের এখানে এসে যোগ হতে দেখেছি। আফ্রিকা মহাদেশ থেকে বেশ কিছু নাগরিকদের এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে আমরা দেখেছি। তাদের একটা বিষয় তারা বেশ উল্লেখ করেছে গুরুত্ব সহকারে, সেটি হচ্ছে যেহেতু জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে এই পয়লা বৈশাখের শোভাযাত্রাটি যখন মঙ্গল শোভাযাত্রাটি যখন যুক্ত হয়েছে, তার কারণে কিন্তু এটি বিশ্বায়নের যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু বেশ ইতিবাচক এবং তারা দেশের বাইরে থেকে যারা এসছেন তারা কিন্তু বাংলাদেশের এই বর্ণিল আয়োজন দেখে বেশ অভিভূত এবং এখানকার সংস্কৃতির যে বিভিন্ন যে প্রতীক তুলে ধরা হয়েছে সে প্রতীকগুলো দেখেও তারা বেশ চমৎকৃত হয়েছেন এবং পাশাপাশি যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন রঙের পোশাক পরে এসেছে, রঙগুলো দেখেও তারা বেশ মুগ্ধ হয়েছেন। অর্থাৎ বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতি হাজার বছরের সংস্কৃতি, সেই এখন আর শুধুমাত্র বাংলাদেশের সীমানার ভেতরে এটি আর আবদ্ধ নেই, সেটি এখন বাংলাদেশের সীমানা পেরিয়ে দেশের বাইরেও চলে যাচ্ছে। তো এগিয়ে যাওয়ার বাংলাদেশের যে এই প্রত্যয়, সেই প্রত্যয়ের সাথে এখন কিন্তু বিশ্ব যুক্ত হচ্ছে। বাংলাদেশের এই প্রায় 30 বছর ধরে এই যে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা সেই যাত্রা কিন্তু এখন আর শুধুমাত্র বাংলাদেশের সীমানা নেই, এটি এখন বিশ্ববাসীর কাছে চলে গেছে। বিশ্ববাসী এখন বাংলাদেশে আসছেন, ঢাকা এসছেন, রাজধানীতে এসে এই চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করছেন। এটি এবছরের মঙ্গল শোভাযাত্রার অন্যতম দিক। আপনি অনিমেষ কর কিছুক্ষণ আগে যেটি বলেছিলেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভুটানের প্রধানমন্ত্রী পর্যন্ত এসছেন মঙ্গল শোভাযাত্রা এবং এই বৈশাখে অংশগ্রহণ করার জন্য। তো যার কারণে উচ্ছলতা এবং উন্মাদনা কিন্তু বাঙালির যে রক্তে মিশে আছে সেটি কিন্তু এখনো আমরা দৃশ্যমান দেখছি। আপনি দেখছেন যে নিশ্চয়ই নেচে গেয়ে যারা অংশগ্রহণ করছেন তারা বাংলা নববর্ষ 1426কে বরণ করছেন। একটি বিষয় বারবারই যারা অংশগ্রহণ করতে এসছেন, যারা এই র্যালির সাথে আছেন, তারা বলছেন যে বিগত সময়ে যত জরাজীর্ণতা ছিল এবং কালো অন্ধকার ছিল সেটি থেকে মুক্ত হোক আগামী বছরগুলো, এবং পাশাপাশি নারীর প্রতি সহিংসতা যা বেড়েছে সে নারীর প্রতি সহিংসতাটা নয়, নারীর প্রতি সহনশীলতা দরকার এবং এই ক্ষেত্রে পুরুষদের এগিয়ে আসতে হবে এবং নারীদের প্রতি যে সম্মান সে সম্মান শ্রদ্ধাবোধ জানানো উচিত বলে তারা ব্যক্ত করেছেন। এবং আগামী বছর অর্থাৎ এই বছর থেকে শুরু করে আগামী সময়গুলো যেন বাঙালি মনে সারা বিশ্ববাসীর কাছে আমরা সেই উদাহরণটি তৈরি করে দিতে পারি যেটা সারা পৃথিবীতে যেন উদাহরণ হিসেবে তৈরি হতে পারে, দেখতে দৃষ্টান্ত হিসেবে দাঁড়াতে পারে যে বাংলাদেশের মানুষ নারীর প্রতি কতখানি শ্রদ্ধাশীল। সেই শ্রদ্ধার জায়গাগুলো নিয়ে আগামী দিনগুলো পথ চলার কথা তারা বলছেন। এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই র্যালিটি ঢাকা ক্লাব হয়ে সামনে শিশু পার্কের সামনে থেকে ঘুরে এখন শাহবাগ মুখ দিক ধীর পায়ে এগিয়ে যাচ্ছে এবং র্যালির মাঝখানে আমরা দেখছি বিভিন্ন রঙের বিভিন্ন সাজে অংশগ্রহণকারীরা এখানে এসছেন, নেচে গেয়ে বাংলা নববর্ষ 1426 তারা বরণ করছেন। সঙ্গে শুধুমাত্র রঙের খেলা আমরা দেখছি, বাংলা প্রকৃতি যেহেতু বর্ণিল প্রকৃতি, সেই বর্ণিল প্রকৃতির ছোঁয়া কিন্তু আমরা এই মঙ্গল শোভাযাত্রা আমরা দেখছি। বাঙালির আচারের অন্যতম উপসর্গ হচ্ছে গামছা, সে গামছা আমরা দেখছি অনেকেই মাথায় পরে গায়ে গেয়ে তারা আসছেন এবং বিভিন্ন রকমের বাংলা গান তারা গাচ্ছেন। বাঙালির যে লোকজ বাদ্যযন্ত্র রয়েছে সেই নিজস্ব লোকজ বাদ্যযন্ত্রেরও আমরা এখানে উপস্থিতি দেখছি এবং যারা এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন তারাও এখানে এসে সেই লোকজ সংস্কৃতির বিকাশ তারা ঘটিয়ে যাচ্ছেন। বাংলাদেশের এই হাজার বছরের সংস্কৃতি শুধুমাত্র যে দেশের
সীমানার ভেতরে নয়, এই সংস্কৃতির বিকাশ এখন বহির্বিশ্বে এবং বিশ্ব দরবারে পৌঁছে গেছে। দেশের এই প্রগতিশীল এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রত্যয় নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলা নববর্ষ থেকেই অর্থাৎ 1426 থেকেই সেই প্রত্যয় ব্যক্ত করে বাঙালি আরও সামনের দিকে এগিয়ে যাবে। পাশাপাশি হিংসা, হানাহানি এবং রাজনৈতিক সহিংসতা সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যাবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের পুরুষদের সবথেকে বড় দায়িত্ব পালন করতে হবে নারীর প্রতি সহিংসতা নয়, নারীর প্রতি সহনশীলতা প্রদর্শন এবং নারীর প্রতি শ্রদ্ধাশীল হলে পারে বাঙালি জাতি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। বিশ্ব দরবারে বাঙালির ঐতিহ্য সেটি ফুটে উঠবে। আপনারা এখন নিশ্চয় দেখতে পাচ্ছেন যে র্যালিতে কিন্তু সব বয়সীদের উপস্থিতি রয়েছে। এখানে ঘরের সব থেকে ছোট যে শিশুটি সেও এসেছেন, পরিবারের সব থেকে যে বয়োজ্যেষ্ঠ তিনিও এসেছেন। বাঙালির ঐতিহ্যের সাথে 30টি বছর ধরে চারুকলা অনুষদের পক্ষ থেকে যে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, সেই মঙ্গল শোভাযাত্রায় এখন এটি জাতীয় পর্যায়ে পৌঁছে গেছে। আপনি শুধুমাত্র যে এটি চারুকলার এই এরিয়ার এলাকার ভেতরে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার ভিতরেই শুধুমাত্র এই মঙ্গল শোভাযাত্রা এখন আর অবস্থান নেই। এই শোভাযাত্রা এখন বাংলাদেশের প্রতিটি জেলা শহরে এখন পালন করা হচ্ছে। আপনার এই আমাদের আর এক সহকর্মী নূরে আলম রয়েছেন এই র্যালির সাথে। আমরা এখন চলে যাচ্ছি নূরে আলমের কাছে। নূরে আলম, আপনি যেখানে অবস্থান করছেন সেখানে র্যালির কি অবস্থা, কি পরিস্থিতি দেখছেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আমাদেরকে জানেন। র্যালিটি চারুকলা থেকে সকাল 9টায় শুরু হয়, পরবর্তীতে শিশু পার্কের সামনে দিয়ে ঘুরে এই মুহূর্তে শাহবাগ থানার সামনে রয়েছে। আমরা যতটুকু জানি এটি টিএসসি দিয়ে ঘুরে চারুকলার সামনে এসে আবার শেষ হবে। আমরা তার আগে যখন র্যালিটি শুরু হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম। তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসাম্প্রদায়িকতা এবং মুক্ত বুদ্ধি চর্চার জায়গা, তারই প্রমাণ এই মঙ্গল শোভাযাত্রা। এবং তিনি বলছেন যে এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধির চর্চা কেন্দ্র এবং এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। আমরা কথা বলেছিলাম এখানকার যারা এখানে অংশ নেওয়া সাধারণ মানুষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন আগামীর বাংলাদেশ তারা দেখতে চান, সাম্প্রদায়িকতা মুক্ত একটি বাংলাদেশ তারা দেখতে চান এবং এই বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা একযোগে কাজ করবেন বলে আজকের তারা এই শপথ নিয়েছেন। এবং আমরা দেখেছি এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসছে। 1989 সাল থেকে চারুকলা শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এবং কোনো প্রকার কারো কাছ থেকে সহায়তা ছাড়া এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছে। এবার 30 বছরে এই মঙ্গল শোভাযাত্রা পা রেখেছে। তার আগের ইতিহাস যদি আমি একটু বলি, 1985 সালে প্রথম মঙ্গল শোভাযাত্রা এই বাংলাদেশে বের হয়, সেটি যশোর জেলায়। সেখানেও চারুকলার শিক্ষার্থীদের সহযোগিতা এবং উদ্যোগেই সেই মঙ্গল শোভাযাত্রাটি বের হয় বলে আমরা বিভিন্ন ইতিহাসবিদদের কাছ থেকে জানতে পেরেছি এবং চারুকলার যারা সিনিয়র অধ্যাপক রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই পয়লা বৈশাখ উদযাপনের যে মূল আকর্ষণ, অন্যতম মূল আকর্ষণ এই মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রাটি আয়োজনের জন্য চারুকলার শিক্ষার্থীরা, আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি, গত 23 মার্চ থেকে অক্লান্ত পরিশ্রম যাচ্ছে এবং তারা নিজেরাই টাকা তুলে বিভিন্নভাবে তারা এই মুখোশ তৈরি করে, বিভিন্ন মাটির জিনিসপত্র তৈরি করে বিক্রি করে সেই অর্থ দিয়ে এই মঙ্গল শোভাযাত্রাটি তারা আয়োজন করেন। এই মুহূর্তে মঙ্গল শোভাযাত্রাটি রয়েছে চারুকলার সামনে। আমরা দেখছি শোভাযাত্রাটি নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং আমরা শুরু থেকেই দেখেছি এখানে পুলিশের সদস্যরা নিয়োজিত রয়েছেন, গোয়েন্দা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন, পুলিশের বিশেষ যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলো এখানে নিয়োজিত রয়েছেন, র্যাবের সদস্যরা আছেন। আমরা দেখছি মঙ্গল শোভাযাত্রাটি এখন চারুকলার বকুলতলার ফটকের সামনে এসে অবস্থান নিয়েছে এবং এটি আমরা যতটুকু জানি যে টিএসসির দিকে যাওয়ার কথা ছিল, তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি বোধহয় এখানেই শেষ হয়ে যাবে এবং এই নিরাপত্তাজনিত কারণেই মঙ্গল শোভাযাত্রার যে ব্যাপ্তি সেটি ধীরে ধীরে কমিয়ে আনা হচ্ছে। আগে আমরা দেখেছি যে মঙ্গল শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারপরে এসে শেষ হয়। এই মুহূর্তে মঙ্গল শোভাযাত্রাটি অবস্থান করছেন চারুকলার সামনে।
আমরা এখানে আসা মানুষজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে সামনের দিনগুলো যাতে ভালো যায়, সামনের বছরটি যাতে ভালো যায় এবং সামনের বছরে যাতে বাংলাদেশে বড় কোনো আঘাত না হয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, সেই কামনাই তারা করছেন এবং তাদের নিজেদের পরিবার যাতে ভালো থাকে। এবং আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে সামনের দিনে তারা যাতে ভালো করে পড়াশোনা করতে পারেন। আজকের দিনে সেই কামনাই তাদের। মোটা দাগে বলতে গেলে এই বাংলাদেশ যাতে নিরবিচ্ছিন্নভাবে সামনে এগিয়ে চলতে পারে এবং বাংলাদেশ যাতে উন্নয়নের রোল মডেল হয়, সেই কামনায় এখানে অংশ নেওয়া মানুষের সামনের দিনে যাতে ধারা বজায় থাকে। আমরা দেখছি যে সকাল 6টা থেকে এখানে মানুষ আসছে এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এই বৈশাখ উদযাপন করতে তারা ঢাকা থেকে মানুষ দেখেছিলাম কেরানি এবং তার বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছেন। তারা এখানে এসেছেন এবং সামনের দিনে সন্তানদেরকে এই বাংলা ভাষা এবং বাংলাদেশের এবং বাঙালিদের যে সংস্কৃতি বৈশিষ্ট্য রয়েছে এবং বাংলাদেশের এবং বাঙালিদের সংস্কৃতি বৈশিষ্ট্য রয়েছে সাথে করাতে এই শোভাযাত্রার অংশ সাথে আমরা একটু তার কাছে চলে যাব। অনিমেষ, আপনি আপনার ওখানকার কি পরিস্থিতি দেখছেন এবং মঙ্গল শোভাযাত্রা আপনার ওখানে রয়েছে? মঙ্গল শোভাযাত্রার সম্মুখ ভাগটি এখন ঠিক ছবিরহাটের সামনে এবং চারুকলা ইনস্টিটিউটের গেটের কাছাকাছি এবং এখানে একেবারেই সামনে পুলিশ, র্যাব, সোয়াটের সদস্যরা মঙ্গল শোভাযাত্রার একেবারে সামনে কর্ডন করে এই শোভাযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ঠিক তার পেছনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর, বিভিন্ন চারুকলা অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট, হাউস টিউটর তাদের দেখতে পাচ্ছি। তারা চারুকলার যেই রাজা রানীর মুখোশ, লক্ষ্মী প্যাঁচার মুখোশ, সূর্যের প্রতীক, সেই প্রতীকগুলি নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং মূলত এই মঙ্গল শোভাযাত্রার শুরুতেই লেখা রয়েছে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে এবং এই শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের দেখতে পাচ্ছি যে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি বড় ধরনের আয়োজন, যে আয়োজনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখতে পাচ্ছি এবং তার পেছনেই কিন্তু শোভাযাত্রার যেই প্রতীকগুলি সেই প্রতীকগুলি দেখতে পাচ্ছি এবং সারিবদ্ধভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দুপাশ দিয়ে রয়েছেন এবং মাঝখান দিয়ে যাতে প্রতীকগুলি আসতে পারে সেজন্য মাঝখানের জায়গাটিকে খালি করে দিচ্ছেন। সেখানে রোভার স্কাউট, বিএনসিসির সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি, তারা যাতে এই মঙ্গল শোভাযাত্রাগুলি আসতে পারে এবং রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় নানা ধরনের তার রয়েছে, যেই তারগুলির কারণে এই মঙ্গল শোভাযাত্রার বড় প্রতীকগুলি বিভিন্ন জায়গায় সেগুলিকে থেমে যেতে হচ্ছে, তারপর আবার বাঁশ দিয়ে সেই তারগুলি উঁচু করে এরপর নিয়ে যাওয়া হচ্ছে। মূলত এই মঙ্গল শোভাযাত্রা আমরা প্রচুর সূর্যের প্রতীক দেখতে পাচ্ছি, পাখির প্রতীক দেখতে পাচ্ছি। এই সূর্যগুলি যাতে আগামী দিনের নতুন দিনের সূর্য নতুন সম্ভাবনা বয়ে আনে, বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনে, সেই কামনায় করা হয়। এবং এবার যেহেতু স্লোগান মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে এই রবীন্দ্রনাথের নৈবেদ্য কাব্যের ত্রাণ কবিতার এই চরণটির মধ্য দিয়ে এই কবিতায় যেই কথাগুলি বলা হচ্ছে, যেমন এই কবিতার শুরুর দিকে বলা হয়, এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোকভয়, রাজভয়, মৃত্যু ভয় আর দীনপ্রাণ দুর্বলের এই পাষাণ ভার, এই চিরপেশন যন্ত্রণা ধূলিতলে, এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে, চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। অর্থাৎ এই যে শুভ বোধগুলি, আমরা আমাদের যা কিছু আছে তাই নিয়েই আরও উন্নত, আরও সমৃদ্ধ হতে চাই, এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাই নববর্ষের আকাঙ্ক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী প্যাঁচা একেবারেই সামনে এখান থেকে অতিক্রম করলো এই শোভাযাত্রাটি, তার পেছনেই একটি কলসের উপরে দুটি পাখি আকাশের দিকে মাথা তুলে তারা ঊর্ধ্বপানে উড়ে যেতে চাইছে যেন। তার পেছনে আমরা দেখতে পাচ্ছি দুই মুখের একটি ঘোড়া, এটিও বাংলাদেশের লোকজ সংস্কৃতির একটি প্রতীক। এই ঘোড়ার নিচে আবার চাকা আছে, ছোট্ট শিশুরা কিন্তু ছোটবেলায় গ্রামীণ মেলা থেকে এই রকম চাকাগুলি কিনে আনে। তারপর আমরা আরেকটি লোকজ প্রতীক দেখতে পাচ্ছি, ঠিক তার পেছনেই রয়েছে একটি
বড় আকৃতির গরুর ছবি, গাভী বা গরু এটি, এবং তার মাথায় শিং দিয়ে সেটিও সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং তার পেছনেই সবচেয়ে বড় যেই শিল্প অবকাঠামো দেখতে পাচ্ছি, যে বাঘের গলা থেকে কাটা তুলছে একটি বক। একদা এক বাঘের গলায় কাটা ফুটিয়াছিল, এই গল্পটি আমরা ছোটবেলা থেকেই নানাভাবেই অনেকেই পড়েছি এবং লোকজ এই গল্পের সঙ্গে আমরা পরিচিত। বাংলাদেশে যেমন সহনশীল সংস্কৃতি বিরাজ করে, বাঘের মতো একটি ভয়ঙ্কর জন্তু যখন বিপদে পড়েছে, বকের মতো একটি শান্ত প্রাণী তাকে উদ্ধারের জন্য এগিয়ে এসেছে। তার পেছনে আরেকটি পাখি আমরা দেখতে পাচ্ছি, একটি বকের প্রতিকৃতি, যেটি গ্রাম বাংলায় সর্বত্রই আমরা দেখা যায়, যদিও শহরে আমাদের সেটি দেখার সৌভাগ্য খুব কমই হয়। তার পেছনে ট্যাপা পুতুল, সেই ট্যাপা পুতুলটিও এগিয়ে চলছে এবং এগুলিকে নিয়ে যাচ্ছে চারুকলার ছাত্র শিক্ষকরা। তারা ঠেলা গাড়ির ওপরে এই শিল্প অবকাঠামোগুলি রেখেছে, তারপর এগুলি টেনে নিয়ে অগ্রসর হচ্ছেন। এবং তার পেছনেই রয়েছে নানা শ্রেণী পেশার হাজারো মানুষ, যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে এসেছে। এই শোভাযাত্রাকে আরও বর্ণাঢ্য করতে যারা সকাল থেকে, এই শোভাযাত্রাটি সকাল 9টায় শুরু হয়েছে, কিন্তু আমরা সকাল 6টা থেকেই দেখেছি এখানে বিভিন্ন বয়সের মানুষরা কিন্তু এসে হাজির হয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা এই শোভাযাত্রার একটি প্রান্ত দেখতে পাচ্ছি, আমি যতদূর চোখ যাই শাহবাগ থেকে শিশু পার্ক পর্যন্ত আছে আরেকটি প্রান্ত, কিন্তু এরই মধ্যে টিএসসিতে পৌঁছে গেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাফিজা দৌলা। আমরা যেতে চাই নাফিজা দৌলার কাছে। নাফিজা, আপনার টিএসসির পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানান। আমরা ঠিক এই সময়টির জন্য বেশ কিছু সময় ধরে এখানে অপেক্ষা করছি। আমরা সকাল 7টার সময় টিএসসি মোড়ে এসেছিলাম এবং আপনি যদি জানেন যে 9টার পরে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে এবং সেটির পরে এই শোভাযাত্রাটি এখন এই মুহূর্তে টিএসসি রাজু ভাস্কর্যের কাছে এসেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মঙ্গল শোভাযাত্রাটি রাজু ভাস্কর্য ঘুরে তারপরে আবার চারুকলাতে যাবে এবং সেখানেই মঙ্গল শোভাযাত্রাটি শেষ হবে। এই মঙ্গল শোভাযাত্রাটি কিন্তু এবার যতটুকু আমরা জানি যে 30 বছর মঙ্গল শোভাযাত্রা উদযাপন করছে এবং এবারে মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য সব অশুভকে ছাপিয়ে শুভর জয় হবে। এবং আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে যখন নতুন বর্ষ বরণ হচ্ছে বাংলা ক্যালেন্ডারের, ঠিক তার আগের প্রেক্ষাপটটা খুব একটা সুখকর নয় বাংলাদেশি বাসীদের জন্য। আমরা দেখেছি বিভিন্ন সময় নারী নির্যাতনের ঘটনা বেড়েছে এবং সাম্প্রতিক সময় নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার যেই ঘটনাটি ঘটেছে সেটি একটি কালিময় অধ্যায় তৈরি করেছে বলে বিভিন্ন কথাসাহিত্যিক কিন্তু ইতিমধ্যেই বৈশাখীর যে সংখ্যা আছেন তারা যে বৈশাখকে উপলক্ষ করে লেখেন, সেখানে প্রতিবেদন প্রকাশ করেন, সেখানে কিন্তু এই বিষয়টি এসেছে। এবং এবার যদি দেখি যে এবার কিন্তু আইনশৃঙ্খলার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বরাবরের মতন এবারও কিন্তু সন্ধ্যা 6টার পরে চারুকলা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএসসির আশেপাশে বৈশাখকে কেন্দ্র করে যে আয়োজনগুলো আছে সেটি সন্ধ্যা 6টার মধ্যে শেষ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। তার পাশাপাশি আছে যে এইবারে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরে কেউ মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না, মুখোশ তাদের সামনে থাকবে, যেটি আমরা বরাবরই দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং সব ধরনের অপ্রীতিকর অবস্থা কিছুটা দূর করার জন্য এই ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ বাহিনীও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মঙ্গল শোভাযাত্রা প্রথম থেকে ছিল এবং তারপরে যেটি আছে যে আপনি এখন দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্য ঘুরছেন মঙ্গল শোভাযাত্রাটি এবং এবারেও কিন্তু বরাবরের মতন মুখোশের পাশাপাশি বাংলার ঐতিহ্য ট্যাপা পুতুল আছেন, প্যাচাকে রাখা হয়েছে এবং বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আছে এই মঙ্গল শোভাযাত্রায়। এবারে মঙ্গল শোভাযাত্রা থেকে কিন্তু সবার একটি বিষয় আমরা উচ্চারিত হচ্ছে দেখতে পাচ্ছি, শুধু মঙ্গল শোভাযাত্রা নয়, আমরা যদি একটু বলতে পারি যে বৈশাখের সব আয়োজনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি বিষয়, একটি প্রতিশ্রুতি বাঙালি জাতির কাছ থেকে সবাই নিজেরাই নিজেদের কাছে কিছুটা বলা যায় যে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন যে আগামী সময়টা এবারে বাংলাদেশকে নারী এবং শিশুদের জন্য একটি বসবাস উপযোগী করে গড়ে তোলা হবে। আপনি জানেন যে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ, শুধু কিন্তু এই পরিচয়ের মধ্যে বাংলাদেশ আবদ্ধ থাকতে চায় না। বিশিষ্টজনেরা চান যে এইবার বাংলাদেশ সব সময় সব জায়গা থেকে উচ্চ স্থানে অধিকার করবে
করেন, সেটা দারিদ্র্যসীমার হোক বা জনসংখ্যা নিয়ন্ত্রণ হোক, যেই বিষয়টি হোক না কেন, সেই বিষয়ে বাংলাদেশ যেন সব জায়গায় প্রথম থাকে, সেই আবেদনটি কিন্তু সবার মাঝেই আছে। এবং সেই জায়গা থেকে এবারে প্রতিশ্রুতি সবাই নিচ্ছেন যে এবার নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধ করার ক্ষেত্রে সবাই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখবেন, সেই বিষয়টি আছে। এবং আমরা কিন্তু বরাবর গতবারও আমরা এই বাঘ এবং বক রেখেছি, এবং সেটি এবারের পয়লা বৈশাখকে সামনে রেখে যে আয়োজনটি আছে, সেই আয়োজনে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই বাণী দিয়েছেন পয়লা বৈশাখকে সামনে রেখে, সেখানেও কিন্তু বলেছেন সব অশুভকে ছাপিয়ে শুভর দিকে বাংলাদেশে অগ্রগতি হবে, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এবং এখানে যেমন অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বিশ্বে মানচিত্রে বা বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচিত, সেইভাবেই বাংলাদেশে একটি নিরাপদ বসবাস উপযোগী নারী পুরুষ সবার জন্য সবার সম অধিকার এই বাংলাদেশে নিশ্চিত হবে, সেই বিষয়টি একটি রক্ষা করার বিষয় কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি পয়লা বৈশাখের সব আয়োজনে আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি সমসাময়িক সময়ে নারী নির্যাতনের ঘটনা কিন্তু বেশ প্রকটভাবেই বেড়েছে, যেখানে দেখেছি যে নুসরাতের মতো ঘটনা যখন সারা বাংলাদেশকে নাড়িয়ে তুলছে, সেই মুহূর্তেও কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সংবাদ সম্মেলন করার ক্ষেত্রে সারা দেশে দেখেছি যে এখন পর্যন্ত নারী নির্যাতন নিয়ন্ত্রণ হয়নি। এবং বলা চলে যে দিনের পর দিন সেটি আসলে সামাজিক অবক্ষয়ের একটি ছবি বলা চলে, যে এই প্রতিচ্ছবির কারণে বা সামাজিক অবক্ষয়ের একটি বিরূপ প্রভাবেই আসলে নারীর প্রতি যেই সহিংসতা সেটি বাংলাদেশে বেড়ে যাচ্ছে, বাংলাদেশের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। তো যেই বিষয়টি বলছিলাম, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি রাজু ভাস্কর্য অতিক্রম করে সেটি চারুকলার দিকে যাচ্ছে, এবং চারুকলায় যাওয়ার পরে কিন্তু মঙ্গল শোভাযাত্রার যে আনুষ্ঠানিকতা আছে সেটি শেষ হয়ে যাবে। এবং তারপরে যেটি আছে যে আমরা কিন্তু এবার পয়লা বৈশাখটি যেটি টিএসসি কেন্দ্রিক হয়ে থাকে, সেটি কিন্তু 10টা 11টার পরে আসলে এখানে জমে ওঠে। আমরা দেখতে পাচ্ছি নারীরা সাদা লাল পোশাকের আধিক্য এখানে বেশি, তবে বাংলা পয়লা বৈশাখের সাথে সাদা লালের যে সম্পৃক্ততা সেটি কিন্তু ইতিহাস বা কারো মুখে থেকে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি সেভাবে কিন্তু সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেনি। তবে একটি ধারণা করা হচ্ছে যে এটি লাল বৈশাখ হালখাতা থেকেই আসলে পয়লা বৈশাখের সাথে লাল সাদার সম্পৃক্ততা চলে এসেছে। আমরা এখন যাব অনিমেষের কাছে। অনিমেষ চারুকলার সামনে আছেন, এবং অনিমেষ যদি বলেন যে চারুকলার সামনে তো মঙ্গল শোভাযাত্রাটি চলে আসছে, এবারের প্রতিপাদ্য থেকে আসলে বাংলাদেশের মানুষ কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ হবে? অনিমেষ, মূলত আপনি যেই কথাগুলি বলছিলেন যে নারী নির্যাতনের যেই ঘটনাগুলি ঘটছে, সেই ঘটনাগুলির বিপক্ষে কিন্তু সবসময় সোচ্চার এই শুভবোধ সম্পন্ন মানুষেরা। এখানে আমার সঙ্গে কয়েকজনের কথা হয়েছে, কয়েকজন নাট্যকর্মী যারা মূলত মঞ্চনাটকের সঙ্গে জড়িত, অলোক বসু, ইশরাত নিশাত, এরা যখন এই চারুকলার এই ল্যাটি শেষ হয়ে যাবে, তারা 10টা বা 10:30টার দিকে এই চারুকলার সামনে থেকে সংস্কৃতি কর্মীরা বুকে একটি কালো রঙের একটি টি শার্টে নুসরাতের ছবি সম্বলিত এই টি শার্টটি সেটি সকলে পরে এখান থেকে শহীদ মিনার পর্যন্ত যাবে প্রতিবাদ হিসেবে। এরকম কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে অনেকেই এখানে এসেছেন যারা শুভবোধ সম্পন্ন, যারা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই যখন এই বর্ষবরণের আয়োজনেও কিন্তু আমরা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দেখতে পেয়েছি যে যৌন হয়রানির ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু প্রতিবাদ হয়েছিল। তখন ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী সেই ঘটনায় কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন এবং তিনি নিজেও আহত হয়েছিলেন। একটি গোষ্ঠী কিন্তু আছে যারা একেবারেই পশুর মতো হিংস্র আক্রমণ করতে চায়, ঠিক তখনই শুভবোধ সম্পন্ন মানুষেরা কিন্তু আবার সেখানে তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসে। তো সেই অবস্থানটি যাতে আরও শক্তিশালী হয় সমাজে এবং রাষ্ট্রে, সেটি প্রত্যাশা করা হচ্ছে নববর্ষের এই শোভাযাত্রা থেকে। এই শোভাযাত্রা কিন্তু এবার সেই জানানটি দিচ্ছে যে কোনো ধরনের সহিংসতা অথবা কোনো ধরনের কুপমণ্ডকতা, কোনো ধরনের উগ্রবাদ তারা কখনোই চায় না। এবং বাংলাদেশ যেই সহনশীল সংস্কৃতির দেশ, বাংলাদেশ যেই এগিয়ে যাবার কথা বাংলাদেশের, সেই কথাগুলি কিন্তু তারা বলছেন যে আমরা চাই মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। আমরা যেন বাংলাদেশের সমস্ত ধরনের প্রতিবন্ধকতা, সমস্ত ধরনের দ্বিধা, সমস্ত ধরনের জড়তা, সমস্ত ধরনের কলুষতা, এই সব থেকে অতিক্রম করে নববর্ষে একটি সুন্দর বাংলাদেশ
প্রত্যাশা করতে চাই আমরা। এই প্রত্যাশা কিন্তু সবসময় শুভবোধ সম্পন্ন মানুষের, কিন্তু সমাজের একটি অংশ তো থাকেই যারা চায় যে সমাজকে আবার টেনে পেছনের দিকে নিয়ে যেতে, সভ্যতার চাকা আবার পেছনের দিকে ঘুরিয়ে দিতে। এই দ্বন্দ্বের মধ্য দিয়ে কিন্তু একটি সভ্যতা এগিয়ে যায়। আমাদেরও আসলে নিয়তি সেই রকমই, এর বাইরে যাবার আমাদের কোনো সুযোগ নেই। এই একদিকে ভালো এবং আরেকদিকে মন্দ, ভালো মন্দের দ্বন্দ্বের মধ্যে দিয়ে একটি সমাজ এগিয়ে যাবে। যদি ভালোর সংখ্যা বেশি হয় তাহলে শুভবোধ মানুষের জয় হবে, যদি মন্দের সংখ্যা বেশি হয় তাহলে বিপর্যয় অনিবার্য। সেই কারণেই শুভবোধ সম্পন্ন মানুষেরা যাতে এই বাঙালি সংস্কৃতি চর্চার কথা তারা বারবার বলছেন। বাঙালি সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই, কারণ এই সংস্কৃতির মধ্যে কোনো মৌলবাদ নেই, এই সংস্কৃতির মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, এই সংস্কৃতির মধ্যে আছে উদার আলোক মাঝে উন্মুক্ত আকাশে বিচরণ করার প্রত্যয়। সেখানেই যেতে চায়, যেই কথা রবীন্দ্রনাথ তার গানে গানে কবিতায় কবি বলে গেছেন, যেই হিন্দু মুসলিম মিলনের কথা নজরুল তার কবিতায় তার গানে বলেছেন, সেই জীবনানন্দের যেই রূপসী বাংলার কথা অথবা জসিমউদ্দিনের সেই নকশিকাঁথার মাঠ, সেটিই কিন্তু আমাদের প্রার্থনা। আমরা এই সবুজের মধ্যেই শান্তি খুঁজতে চাই। এবং সামনেই দেখতে পাচ্ছেন যে উদার আলোক মাঝে উন্মুক্ত আকাশে মাথা তুলে উড়ে যেতে চাইছে উড্ডয়নরত পাখি, যেটি বাংলার লোকজ সংস্কৃতি একটি কলসের উল্টো করে রাখা একটি কলসের ওপরে তারা বসে রয়েছে। যেই দৃশ্য আমরা গ্রাম বাংলায় সবসময় দেখতে পাই, তার পেছনেই যে প্যাঁচা, সাধারণত প্যাঁচাকে কখনো কখনো বলা হয় প্যাঁচা হচ্ছে অমঙ্গলের প্রতীক, কিন্তু চারুকলার ছাত্র শিক্ষকরা বলছেন যে এখানে যেই প্যাঁচাটি তারা এনেছেন এটি লক্ষ্মীর প্যাঁচা। এই লক্ষ্মী প্যাঁচা হচ্ছে সমৃদ্ধি এবং উন্নয়নের প্রতীক। এভাবেই কিন্তু এখানে এই প্রতীকগুলি রাখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজা রানীর মুখোশ, নানা ধরনের মুখোশ এবং নানা ধরনের সূর্যের ছবি। আগামী দিনের বাংলাদেশ যেন আরও সুন্দর হয়, সেই আগামী দিনের সূর্যটি যেন বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনে, সেই বার্তায় দিয়ে যাচ্ছে এই সূর্য এবং রাজা রানীর সমৃদ্ধ এই প্রতীকগুলি। এই শোভাযাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে এখন বিভিন্ন বর্ণের, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, এখানে কে ধনী, কে গরিব, কে উচ্চ, কে নিচ, সেই বিভেদ কিন্তু এখানে ভুলে গেছে। সবাই হাতে হাত ধরে একসঙ্গে এখানে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করছে, নেচে গেয়ে ঢাকের বাদ্যের তালে তালে তারা তাদের আনন্দ উল্লাস প্রকাশ করছে। এবং এখানেও কিন্তু বাংলাদেশের উন্নয়নের, বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পতাকা হাতে তারা এখানে এসেছেন। একজন মুক্তিযোদ্ধাকে দেখেছি গত 4-5 দিন ধরে তিনি সারাক্ষণ এই চারুকলায় আছেন এবং আমার সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তিনি ঝিনাইদহ থেকে এসেছেন এবং কালকে সারা রাত চারুকলায় এই ছাত্র শিক্ষকদের সঙ্গে এই শিল্পকর্মগুলি তৈরিতে তিনিও সামিল হয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা এখানে, গার্লস গাইড এখানে কাজ করছে যাতে এখানে নিরাপত্তাটি এবং শৃঙ্খলাটি সারিবদ্ধ থাকে। সেই সঙ্গে পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যরা, র্যাব, সোয়াদের সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি। বিভিন্নভাবেই গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু তৎপর রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাথায় ফুলে, খোপায় ফুল গুজে, খোপায় ফুলের ব্যান্ড লাগিয়ে অথবা এসো হে বৈশাখ গামছায় কাপড়ে লিখে সেটি মাথায় বেঁধে নানা ধরনের, নানা বর্ণের শাড়িতে, পাঞ্জাবিতে এখানে এসেছেন। পয়লা বৈশাখকে সাধারণভাবে মনে করা হয় এখানে লাল সাদাই থাকবে, কিন্তু লাল সাদার প্রাধান্য থাকলেও বৈশাখের রকম আর কি বাঙালির আলপনা, যেটি হাজার বছরের চিরায়ত বাঙালি সংস্কৃতির সাথে যায়, সেই রকম নানা ধরনের কাপড়ে সজ্জিত হয়ে এখানে এসেছেন। অর্থাৎ শুধু লাল সাদায় নয়, আমরা দেখতে পাচ্ছি হলুদ, সবুজ, কমলা, নীল, নানা ধরনের রঙের বাহার চারিদিকে। পুরো এলাকাতেই কিন্তু বর্ণিল হয়ে উঠেছে। চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর, হাজারো মানুষের এই যে পদচারণায়, নানা ধরনের সাজসজ্জায় কিন্তু মুখরিত হয়ে আসছে। চারুকলা ইনস্টিটিউটের সামনের যে দেয়ালটি, সেই দেয়ালটিকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বর্ণিলভাবে আঁকা হয়েছে এবং সেখানে আমরা সাধারণত রিকশার পেছনে যেই ছবিগুলি দেখতে পাই অথবা ট্রাকের গায়ে আঁকা যেই ছবিগুলি দেখতে পাই, যাকে শিল্পীরা নাম দিয়েছেন রিকশা আর্ট, সেই রিকশা আর্টগুলি কিন্তু চারুকলার দেয়ালে শোভা পাচ্ছে এবং সেখানেও লোকজ সংস্কৃতির নানা গল্পগুলি তুলে ধরা হয়েছে এই
ছবিগুলির মধ্য দিয়ে, এবং সেখানে নানা ধরনের রূপক, নানা ধরনের প্রতীক ব্যবহার করা হয়েছে, এবং চারুকলার যেই মোটিভগুলি, যেই লোকজ সংস্কৃতিগুলি মঙ্গলকে দূরে ঠেলার কিন্তু এই যে বাংলাদেশের বর্তমান চারুকলার মঙ্গল শোভাযাত্রা, এটি বাংলাদেশের সংস্কৃতিতে ৩০-৩৫ বছরের সংযোজন। চারুকলা ইনস্টিটিউট ৩০ বছর ধরে করছে। তার আগে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হয়েছে। একটি কথার অস্তিত্ব আমরা পাই, যশোরে সেটি হয়েছিল ৮৫-৮৬ সালের দিকে, যেখান থেকে চারুকলা ইনস্টিটিউটের ছাত্র শিক্ষকেরা, প্রাক্তন ছাত্ররা এই ধারণাটা নিয়ে এখানে আরও বর্ণিলভাবে করা শুরু করেছেন, এবং এখানে তারা কিন্তু সেই বিষয়গুলি তুলে আনেন যেগুলি হাজার বছরের বাঙালি সংস্কৃতিতে ছিল। যেই পুতুলগুলি, যেই টাপা পুতুলটি খুব ছোট্ট আকারে আগে মেলার গ্রামীণ মেলায় বিক্রি হতো, যেই গ্রামীণ মেলাগুলিকে আড়ং নামে ডাকা হয়, সেই আড়ংয়ে বা মেলায় যেগুলি বিক্রি হতো, সেই টাপা পুতুলটা এখানে বিশাল আকৃতির করে তৈরি করে বিক্রি করা হচ্ছে। যেই দুমুকালা ঘোড়াটি ছোট্ট শিশুটি টেনে নিয়ে যেত খেলার ছলে, সেই দুমুকালা ঘোড়াটি এখানে বড় করে তৈরি করা হয়েছে। গরুর গাড়ি, ছোট ছোট যে গরুর গাড়ি বিক্রি হতো গ্রামীণ মেলায়, সেই গরুর বড় প্রতীক এখানে দেখতে পাচ্ছি। আর যে কথাটি আমি কয়েকবারই বলেছি যে বাঘের গলায় হাড় ফুটেছে, সেই হাড়টি খুলে আনছে একটি বক, যেটি নিয়ে আমরা অনেক গান পাই, যেটিকে নিয়ে আমরা অনেক গল্প পাই লোকজ সংস্কৃতিতে। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়েছিল, সেই হাড়টি একটি বক তুলে আনছে। অর্থাৎ বাঘের মতো একটি হিংস্র প্রাণী, কেউ যখন বিপদে পড়েছে, বকের মতো একটি শান্ত পাখি এসেও তাকে উদ্ধার করছে। এটি আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি। বাঙালি পাশাপাশি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী, পাহাড়ি সবাই কিন্তু এই বর্ষবরণ উৎসবটা তাদের মতন করে উদযাপন করে। আমি এই চারুকলা ইনস্টিটিউটে কয়েকদিন ধরেই রিপোর্ট করবার জন্য, প্রতিবেদন তৈরি করবার জন্য এখানে এসেছি। একটি চারুকলার একজন ছাত্রীকে দেখতে পেয়েছিলাম, সে অনেক ধরনের শিল্পকর্ম তৈরি করছে। তাকে জিজ্ঞেস করেছিলাম তার এলাকায় যে সংস্কৃতিটি তিনি যেভাবে ছোটবেলা থেকে পালন করেছেন সেটি কেমন। তিনি আমাকে জানালেন যে তার বাড়ি রাঙামাটিতে, সেখানে তারা পাহাড়ে অন্যভাবেই, একেবারে ভিন্নভাবেই তারা পাহাড়ি সংস্কৃতি উদযাপন করে। পাহাড়ে নববর্ষে তারা জলকেলি করে, একজন আরেকজনের গায়ে জল ছিটিয়ে দেয়, নদীতে তারা ফুল দিয়ে নদীতে ভাসিয়ে দেয়। এরকম নানাভাবে পূজা পার্বণের মধ্য দিয়ে তারা নববর্ষ উদযাপন করে। কিন্তু এখানে এসে সে দেখেছে যে শহরে নাগরিক বাঙালি কিভাবে নববর্ষ উদযাপন করে, এবং এই যে মোটিভ, নানা ধরনের প্রতীক তৈরি করতে করতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণ সংস্কৃতি কি, সেগুলিও সম্পর্কে তার ধারণা হয়েছে। সেই কথাগুলি তিনি আমাকে বলছিলেন। ঠিক একইভাবে এখানে ছোট্ট শিশুকে কোলে করে যেই বাবা মা এসেছে, তারা ছোট্ট শিশুটিকে শেখাতে চাইছে যে বাংলাদেশটা কি রকম। ঢাকা শহরে বসে আমরা হয়তো খারাপ জিনিসকে দূরে ঠেলে না, সেসব তার একসাথে সংমিশ্রণ এখানে হয়েছে, সেটি ছোট শিশুদের হাত ধরে বাবা মা নিয়ে এসে সেটি শেখাতে চাইছে। আরেকটি কথা কিছুক্ষণ আগে আমার সহকর্মী শাহরিয়ার অনির্বাণ বলছিল, এবার বিদেশিদের উপস্থিতি চোখে পড়ার মতো, এবং আমরা সেই বিষয়গুলি কিন্তু দেখতে পেয়েছি যে এখানে ভিন্ন সময় এবং ভিন্নভাবে যেই সংস্কৃতিগুলি তুলে আনা হয়েছে, সেগুলি চারুকলায় সমন্বিতভাবে তুলে ধরা হয়েছে ছাত্র শিক্ষক সবার মধ্য দিয়ে। আমরা এখন দেখতে পাচ্ছি যে চারুকলার যেই র্যালিটি ছিল, সেই র্যালিটি এখন ভেতরে প্রবেশ করছে, আবার সমস্ত প্রতীকগুলি ঢুকে গেছে, এবং এগুলি ধীরে ধীরে সব ঢুকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গরু এখন সে ভেতরে ঢুকছে, এবং সব শেষে বড় যেই প্রতীকটি বাঘ এবং বকের প্রতীক, সেটিও ঢুকে যাচ্ছে। এই যে এই চারুকলার মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে মূলত হাজার বছরের বাঙালি সংস্কৃতি, বাঙালি গ্রামীণ সংস্কৃতি, সেগুলিকে তুলে ধরা হয়েছে, এবং এই মঙ্গল শোভাযাত্রায় প্রত্যাশা জানানো হয়েছে আগামী বছরটি যেন সুন্দর হয়, বাংলাদেশ যেন সমৃদ্ধ থাকে, এবং বাংলাদেশের বর্তমান যে উন্নয়নের অগ্রযাত্রা, এই উন্নয়নের অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়, এবং রাজনৈতিক সংস্কৃতি সহনশীল যেন থাকে, সেই প্রত্যাশাই সবার, এবং এই নতুন বছরটি সবার সুন্দর যাক, এই কামনাই চারুকলার এই মঙ্গল শোভাযাত্রা থেকে করা হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ যেন থাকে, সেই কথাটিও তারা বলছে।
অর্থাৎ শান্তি এবং সমৃদ্ধি চায় মঙ্গল শোভাযাত্রা। এই ছিল এখনকার পর্যন্ত আমার কাছে এবং আমাদের সহকর্মীরা আমরা এই মঙ্গল শোভাযাত্রার এই পর্বটি নিয়ে জানালাম। কিছুক্ষণ পরে আমরা এখানকার বর্তমান অবস্থা কি হয় সেটি আবারও জানিয়ে দেব।